ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সিরিজের আজ প্রথম ভিডিও। আজ আমরা শিখতে চলেছি যে কিভাবে আমরা একটা কোম্পানির বা একটা বিজনেসের ফান্ডামেন্টাল অ্যানালিসিস শুরু করব। মানে দেখুন, আমাদের অনেক রেশিও বা অনেক মেট্রিকের ব্যাপারে জানতে হবে, যেগুলো আমরা পরপর ভিডিওতে জানতে থাকবো। কিন্তু আমাদের একটা কোম্পানির অ্যানালিসিস শুরু করার জন্য দুটো পদ্ধতি আছে, একটা হলো টপ ডাউন অ্যাপ্রোচ, একটা হলো বটম আপ অ্যাপ্রোচ। টপ ডাউন অ্যাপ্রোচটা কি না, প্রথমে এইখানে আমরা একটা ইন্ডাস্ট্রি দেখব, একটা ইন্ডাস্ট্রি যেখানে গ্রোথ পোটেনশিয়াল আছে। কারণ আমরা সবাই টাকা গ্রো করতে চাই, ওই জন্যই আমরা স্টক মার্কেটে ইনভেস্ট করছি। তো একটা ইন্ডাস্ট্রিকে প্রথমে আমরা অ্যানালাইজ করব যেখানে গ্রোথ পোটেনশিয়াল আছে। তো এখানে প্রথমেই আপনার মাথায় এখন আসবে এআই ইন্ডাস্ট্রি। এবার এই এআই ইন্ডাস্ট্রিটাকে অ্যানালিসিস করার পর সেখানে কি কি গ্রোথ পোটেনশিয়াল আছে সেইটা দেখার পর আমরা সেই এআই ইন্ডাস্ট্রিতে কি কি কোম্পানি আছে সেইগুলোকে দেখব। এবার সেখানে আপনার মাথায় আসবে গুগল, এনভিডিয়া, মাইক্রোসফট, এই সব কিছু কোম্পানি। এবার এই কোম্পানিগুলোর মধ্যে আমরা তারপর একটা একটা করে কোম্পানি যখন অ্যানালাইজ করব সেইটাকে বলা হবে টপ ডাউন অ্যাপ্রোচ। আর আরেকটা যেটা হয় সেটা হলো বটম আপ অ্যাপ্রোচ। এখানে কি হবে না, আপনি একটা কোম্পানির ব্যাপারে জানতে পারলেন, ধরুন জোম্যাটো। এবার জোম্যাটোটাকে প্রথমে আমরা পুরো ডিটেল অ্যানালাইজ করব। সেইটাকে অ্যানালাইসিস করার পর সেই ইন্ডাস্ট্রিতে আর কি কি প্লেয়ার্স আছে সেগুলো আমরা দেখব। যেমন সুইগি আছে, তার একদম কম্পিটিটর, তো সেই কোম্পানিগুলোকে আমরা অ্যানালাইসিস করব। তারপর আমরা দেখব যে সে যে সেক্টরে আছে, যেটা হলো ই কমার্স, এই ই কমার্স সেক্টরের আর কতটা গ্রোথ পোটেনশিয়াল আছে। কারণ দেখুন, আপনি এমন একটা কোম্পানি চুজ করতে পারেন যেখানে হয়তো গ্রোথ পোটেনশিয়াল আছে, কিন্তু সে যে ইন্ডাস্ট্রিতে আছে সেইটার হয়তো গ্রোথ পোটেনশিয়াল সেরকম নেই। তাহলে কি হবে, তখন কিন্তু সেই কোম্পানিটার এক্সপোনেনশিয়াল মানে অনেক বেশি গ্রোথ হতে পারবে না, কারণ সেই কোম্পানিটা হয়তো ভালো কিন্তু ইন্ডাস্ট্রি বাড়বে না বেশি। আবার আরেকটাও হতে পারে যে ইন্ডাস্ট্রির গ্রোথ পোটেনশিয়াল আছে, কিন্তু আপনি যে স্টকটা অ্যানালিসিস করছেন সেইটার অতটা গ্রোথ পোটেনশিয়াল নেই, সেইটা হয়তো মার্কেট লিডার নয়। তখন কি হবে না, ইন্ডাস্ট্রি গ্রো করবে কিন্তু আপনার স্টকটা সেইভাবে গ্রো করতে পারবে না। সেই জন্য আমাদের এমন কোনো কোম্পানিকে চুজ করতে হবে যেটার গ্রোথ পোটেনশিয়াল তো আছেই, কিন্তু সে যে ইন্ডাস্ট্রি থেকে বিলং করে সেই ইন্ডাস্ট্রিরও গ্রোথ পোটেনশিয়াল আছে, তবে আমরা অনেক বেশি রিটার্ন কামাতে পারবো। এবার যখন আমরা একটা কোম্পানি চুজ করে নেব, সেই কোম্পানিটার ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিভাবে ডিটেলে করব সেইটা এবার আমরা দেখব। এবার যেই জিনিসগুলো আমাদের দেখতে হবে সেইগুলো একটা কোম্পানি তার কোয়ার্টারলি রেজাল্টস বা তার অ্যানুয়াল রিপোর্টে, যেটা প্রতি বছর তারা রিলিজ করে, সেখানে অলরেডি পাবলিশ করা থাকে। এবার সেই জিনিসগুলোই যাতে আমরা সহজভাবে একটা কোম্পানি অ্যানালাইজ করতে পারি, তার অ্যানুয়াল রিপোর্ট থেকে সেই জিনিসগুলোই বের করে আলাদা আলাদা ওয়েবসাইট আমাদেরকে দেখায়। এইরকমই একটা ওয়েবসাইট হলো স্ক্রিনার। এই স্ক্রিনারের সাহায্যে আমি কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি। এইখানেই একটা কোম্পানির এক্সাম্পল নিয়ে আমরা কিভাবে একটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হয় সেইটা শিখবো। তো আমি শুরু করব রিলায়েন্স দিয়ে, এমন একটা কোম্পানি যেটা আমরা সবাই জানি, মুকেশ আম্বানির কোম্পানি। তো স্ক্রিনারের ওয়েবসাইটে গিয়ে আমরা রিলায়েন্স সার্চ করব। এবার রিলায়েন্স যে ইন্ডিয়ার সবচেয়ে বড় কোম্পানি সেটা আমরা সবাই জানি, কিন্তু কেন এইটা ইন্ডিয়ার সবচেয়ে বড় কোম্পানি সেইটা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, যেটা হলো মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপ বা মার্কেট ক্যাপিটালাইজেশন, যেটা এখানে 19 লাখ কোটি টাকা। এবার নিফটি 50 আমরা জানি যে ইন্ডিয়ার 50টা সবচেয়ে বড় কোম্পানির একটা ইন্ডেক্স। তো নিফটি 50-র ইন্ডেক্সে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো একদম প্রথমে আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, তারপরে আছে এইচডিএফসি ব্যাংক, ভারতী এয়ারটেল, টিসিএস। এবার কেন রিলায়েন্স ইন্ডিয়ার সবচেয়ে বড় কোম্পানি, তার কারণ তার মার্কেট ক্যাপ হলো 19 লাখ কোটি টাকা, যেটা সব কোম্পানির থেকে বেশি। এইচডিএফসি ব্যাংক যেটা সেকেন্ডে আছে, তার মার্কেট ক্যাপ হলো 14 লাখ কোটি টাকা। এই মার্কেট ক্যাপ অনুযায়ী আমরা বলি যে কোন কোম্পানি বড়, কোন কোম্পানি ছোট। এবার এই মার্কেট ক্যাপটা কি বা এটা আমাদেরকে কি বোঝায়? মার্কেট ক্যাপ হলো সেই অ্যামাউন্টটা, যেই অ্যামাউন্টটা দিয়ে আপনি পুরো কোম্পানিটাকে কিনতে পারবেন। মানে আপনার কাছে যদি আজ 19 লাখ কোটি টাকা থাকে আর রিলায়েন্সের ওনার যদি তার কোম্পানিটা বিক্রি করতে চায়, তাহলে আপনি সেই পুরো টাকাটা দিয়ে পুরো কোম্পানিটা কিনতে পারবেন। এবার এই মার্কেট ক্যাপ ক্যালকুলেট কিভাবে করা হয়? মার্কেট ক্যাপ ক্যালকুলেট করা হয় টোটাল নাম্বার অফ শেয়ারস, মানে সেই কোম্পানির কতগুলো টোটাল শেয়ার আছে সেইটার সাথে তার কারেন্ট মার্কেট প্রাইসটাকে গুণ করে। মানে এইখানে যে কারেন্ট মার্কেট প্রাইস রিলায়েন্সের আছে 1407, আর টোটাল নাম্বার অফ শেয়ারস এখানে 1353 কোটি। এবার এইটা আপনি দেখতে পাবেন না, এইটা আপনি যদি না দেখতে পান তাহলে এইখানে সার্চ করে আপনি কিন্তু সিলেক্ট করতে পারেন নাম্বার অফ ইকুইটি শেয়ারস। এটা সিলেক্ট করলে আপনি এখানে দেখতে পাবেন। তো টোটাল নাম্বার অফ শেয়ারস হলো 1353 কোটি আর তার কারেন্ট মার্কেট প্রাইস হলো 1407। এবার এই দুটোকে যদি আমরা গুণ করি, 1407 ইন্টু 1353,
তাহলে আসছে 19 লাখ। তো এই 19 লাখ কোটি হলো রিলায়েন্সের মার্কেট ক্যাপিটালাইজেশন। এবার মার্কেট ক্যাপ আমাদেরকে কিভাবে হেল্প করবে একটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে? এইটার সাহায্যে প্রথমেই আপনি একটা কোম্পানিকে বাছাই করে ছেঁটে ফেলে দিতে পারেন। যেমন যদি আপনি কোনো একটা কোম্পানির ব্যাপারে জানলেন, এবার সেই কোম্পানিতে আপনি ইনভেস্ট করবেন কিনা সেটা জানার জন্য আপনি তার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে বসবেন। এবার যদি ধরুন আপনি খুব কম রিস্ক নিতে পছন্দ করেন, আপনি লার্জ ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করতে পছন্দ করেন, আর যেই কোম্পানিটার ব্যাপারে আপনি জানলেন সেটার মার্কেট ক্যাপ হলো 2000 কোটি টাকা, তাহলে প্রথমেই আপনি সেটা দেখেই সেই কোম্পানিটাকে রিজেক্ট করে দিতে পারেন, কারণ আপনি স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্টই করবেন না, আপনি সেই রিস্কটাই নিতে চান না। তো মার্কেট ক্যাপ দেখে আমরা আমাদের রিস্ক অনুযায়ী কোনো কোম্পানিকে বাদও দিয়ে দিতে পারি। আর আমার যদি ধরুন রিস্ক নিতে পছন্দ, আমি লার্জ ক্যাপ কোম্পানিতে বেশি স্টেবল রিটার্নস, কম রিস্ক নিতে পছন্দ নয় আমার, তো স্মল ক্যাপ কোম্পানি, তখন আমি লার্জ ক্যাপ কোম্পানি রিজেক্ট করে দেবো। এইভাবে মার্কেট ক্যাপ আমাদেরকে আমাদের রিস্ক অ্যাপিটাইট অনুযায়ী প্রথমেই একটা শেয়ারের ওভারঅল ভিউটা দিয়ে দেয়। এরপর যেই জিনিসটা আমরা বুঝবো সেটা হলো বুক ভ্যালু। এই যে বুক ভ্যালু এখানে আমরা দেখতে পাচ্ছি 623 টাকা। এই বুক ভ্যালুটা কি জিনিস? বুক ভ্যালু হলো একটা শেয়ারের বদলে আপনার সেই কোম্পানিতে কত টাকার অ্যাসেট আছে সেইটা আমাদেরকে বলে বুক ভ্যালু। যেমন 1407 টাকা একটা শেয়ারের দাম রিলায়েন্সের, আর তার বুক ভ্যালু হলো 623 টাকা, মানে 1407 টাকার একটা শেয়ার যদি আমি হোল্ড করি তাহলে সেইটার এগেনস্টে 623 টাকার অ্যাসেট আমার সেই কোম্পানিতে আছে। এইটা একটা এক্সাম্পলের সাথে বুঝি। ধরুন আপনি একটা প্রিন্টারের দোকান কিনবেন, এবার সেই দোকানটা আপনি 50,000 টাকায় পেয়ে যাচ্ছেন, আর সেই দোকানে যে প্রিন্টারটা আছে যেটার 10,000 টাকা ভ্যালু, সেইটাও আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন সেই দোকানটা কেনার সাথে সাথে। তাহলে সেই দোকানটার বুক ভ্যালু হলো 10,000 টাকা, আর তার কারেন্ট মার্কেট প্রাইস হলো 50,000 টাকা। এই সেম জিনিসটা হলো এই স্টকের ক্ষেত্রে, 1407 টাকা কারেন্ট মার্কেট প্রাইস, আর তার বুক ভ্যালু হলো 623 টাকা। এবার এই বুক ভ্যালু কেন ইম্পর্টেন্ট সেইটা আমাদেরকে বলবে পরের রেশিওটা, যেটা হলো প্রাইস টু বুক ভ্যালু, যেটা এখানে আছে 2.26। এইটা আমাদেরকে কি বলে না, প্রাইস ডিভাইডেড বাই বুক ভ্যালু, মানে কারেন্ট মার্কেট প্রাইস 1407 ডিভাইডেড বাই 623 যদি আমরা করি তাহলে আমরা পাবো, যেটার এখানে বুক ভ্যালু দেখাচ্ছে 2.26, 1407 ডিভাইডেড বাই 623, 2.26। তো এই প্রাইস টু বুক ভ্যালু বা পিবি রেশিও দেখে আমরা বুঝতে পারছি যে পিবি রেশিও যত কম হবে ততই ভালো, কারণ শেয়ারের প্রাইস কম আর তার এগেনস্টে যে অ্যাসেটগুলো আছে কোম্পানিতে সেটার ভ্যালু বেশি, তাহলে পিবি রেশিও কম আর সেটাই ভালো। কিন্তু এই পিবি রেশিও আমাদের সব কোম্পানির ক্ষেত্রে দেখলে চলবে না, এইটা শুধুমাত্র সেই কোম্পানিগুলোর জন্য আমাদের দেখতে হবে যেখানে ক্যাপিটাল ইন্টেন্সিভ বিজনেস, মানে ইনফ্রাস্ট্রাকচার বা রিলায়েন্স যেই ইন্ডাস্ট্রিতে আছে, অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রি বা সিমেন্ট ইন্ডাস্ট্রি, এইসব ইন্ডাস্ট্রি যেখানে অনেক টাকা লাগে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে, প্লান্ট বিল্ড করতে, রিফাইনারি বিল্ড করতে, সেইখানে আমাদের পিবি রেশিও দেখতে হবে। তো সিমেন্ট ইন্ডাস্ট্রির যদি কোনো স্টকের আমরা পিবি রেশিও দেখি তাহলে সেটা দেখি কিরকম আসে। যদি আমরা আল্ট্রাটেক দেখি তাহলে দেখতে পাবো তার পিবি রেশিও হলো 5.21, আর তার কম্পিটিটর কোনো কোম্পানি যদি আমরা আম্বুজা সিমেন্টস দেখি তাহলে তার পিবি রেশিও হলো 2.68। এবার এই দুটো কোম্পানি কিন্তু সিমেন্ট ইন্ডাস্ট্রি থেকে বিলং করে, কিন্তু আম্বুজা সিমেন্টসের পিবি রেশিও আল্ট্রাটেক সিমেন্টের থেকে অনেক কম। তো শুধুমাত্র যদি পিবি রেশিও অনুযায়ী যায় তাহলে আম্বুজা সিমেন্টসের পিবি রেশিও কিন্তু আল্ট্রাটেকের থেকে অনেক ভালো। কিন্তু শুধুমাত্র পিবি রেশিও দেখে তো আর আমরা কোনো স্টকে ইনভেস্ট করে দেবো না, আমরা তারপর আরো ফার্দার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, আরো রেশিও যেগুলো আছে সেগুলোও আমাদের দেখতে হবে। এবার এই পিবি রেশিও কোন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়? যেমন আইটি সেক্টর। আইটি সেক্টরে কেন অ্যাপ্লিকেবল নয়? কারণ সেখানে বুক ভ্যালু অবশ্যই কম হবে, কারণ তার অ্যাসেটস কি, অ্যাসেটস যদি আমরা রিলায়েন্সের ক্ষেত্রে দেখি তাহলে তাকে পুরো একটা রিফাইনারি বিল্ড করতে হচ্ছে, প্লান্ট সেট আপ করতে হচ্ছে, তারপর মেশিনারি কিনতে হচ্ছে, এই সবের জন্য তার অ্যাসেটসের দাম বেশি হবে, তার অ্যাসেটসের মানে বুক ভ্যালু বেশি হবে। কিন্তু একটা আইটি কোম্পানি, যদি আমরা টিসিএস এর বুক ভ্যালু দেখি, টিসিএস এর বুক ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 262, তার একটা শেয়ারের প্রাইস হলো 3169 টাকা আর বুক ভ্যালু হলো 262 টাকা। তার প্রাইস টু বুক ভ্যালু মানে পিবি রেশিও হলো 12.1, যেটা অনেকই বেশি যেগুলো আমরা আগের স্টকগুলো দেখলাম তার থেকে, কারণ এইটা আইটি সেক্টর থেকে বিলং করে। এবার আইটি সেক্টরের ক্ষেত্রে বুক ভ্যালু তো অবশ্যই কম হবে, পিবি রেশিও তো অবশ্যই হাই হবে, কারণ অ্যাসেটস বলতে তাদের কাছে কি আছে, তাদেরকে তো আর কোনো প্লান্ট সেট আপ করতে হচ্ছে না, তাদেরকে একটা অফিস কিনতে হচ্ছে, তারপর সেখানে ফার্নিচার্স লাগাতে হচ্ছে, কিছু কম্পিউটার্স কিনতে হচ্ছে, আর সেই অফিসের ভেতরেই 100টা এমপ্লয়ি গিয়ে কাজ করছে। তো এইরকম কোনো ইন্ডাস্ট্রিতে অবশ্যই বুক ভ্যালু কমই হবে, সেই জন্য সেইখানে আমাদেরকে পিবি রেশিও দেখলে চলবে না। তো আজ আমরা মার্কেট ক্যাপিটালাইজেশন, বুক ভ্যালু আর পিবি রেশিও এই তিনটে জিনিস শিখে গেলাম। এর পরের ভিডিওতে আমরা দেখব পিই রেশিও কি জিনিস, প্রাইস টু আর্নিংস রেশিও। এই জিনিসটা অনেকই ইম্পর্টেন্ট, কিন্তু এইটা অনেক মিসআন্ডারস্টুড একটা কনসেপ্ট, যেটা নিয়ে আমরা কথা বলবো নেক্সট ভিডিওতে। সেই ভিডিওটা দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ভিডিওটা এই পর্যন্তই, কোনো কোয়েশ্চেন্স থাকলে কমেন্টসে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।